এক নাটক উপস্থিত সব দর্শকদের মন জয় করে নিল। টালা প্রত্যাশা প্রোডাকশনের নাটক রূপকথা। নাটক নির্দেশনা অশোক বোস। এদিন প্রসেনিয়াম আর্ট সেন্টারে রূপকথা মঞ্চস্থ হয়। অভিনয় থেকে গল্প বলার ধরন কিংবা আবহ আলো সবকিছু নিয়েই সৃষ্টিশীলতার পরিচয় দিলেন পরিচালক। কিছুটা হাস্যরস, একটা সাসপেন্স, সবকিছু নিয়ে আপনি রূপকথায় পাবেন। গল্প তার নিজস্ব গতিতে এগোতে থাকে। মঞ্চে অভিনেতাদের সাবলীল অভিনয় অবশ্যই প্রশংসনীয়। বর্তমান সময়ে অনেক সময় নাটককে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আনার পরীক্ষা নিরীক্ষা চলছে, সেটা কতটা উপযোগী, এই সব কিছু নিয়েই আমরা কথা বলেছিলাম টালা প্রত্যাশা প্রোডাকশনের নাটকের নির্দেশক অশোক বোসের সঙ্গে। এর পাশাপাশি অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা কি বললেন নাটক রূপকথা সম্পর্কে শুনুন। রূপকথা গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা। সত্যি একজন এরকম ঘটনা হয়েছিল যে একজন বাবা উনি কয়েকদিন জন্য নিরুদ্দেশ হয়েছিলেন। তো সবাই ভেবেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবাই ভেবেছে যে মারা গেছে। তো সেখান থেকেই শুরু। এবার স্যার লিখেছে নাটকটা। তো নাটকটা খুব স্যার ইয়েতেও হতে পারতো, কিন্তু আমরা এটাকে একটা হাসিভাবে আমরা কম্পোজ করেছি যে মানে বিভিন্ন রকম, মানে যে বাবা কিছুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেছে, বা এই যে ঘাটের একটা পড়ে যাওয়ার একটা ইয়ে, তো সেখান থেকে সবার মনে হতে পারে যে হয়তো মানুষ সত্যিই মারা গেছে, বা এই যে একটা হরার একটা মিউজিক আসছে, তো সেখান থেকে তো তারপর আস্তে আস্তে ফিরে এলো বাবা। তো প্রথমে মনে হতেই পারে আমাদের যে বাবা কোনো একটা আত্মা ফিরে এসছে। তারপরে বোঝা গেল যে আলটিমেটলি ওনাকে ভুল করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবার ওনার ছেলে ওনার চাকরিটা পাবে। তো সত্যি সত্যি কি ভুল করে পোড়ানো হয়েছে, নাকি মানে ছেলে ইচ্ছাকৃতভাবে হয়তো বুঝেছিল যে বাবা হয়তো মারা যায়নি, যেহেতু বলে গেছিল। তো সেইটা নিয়েই গল্প, যে আলটিমেটলি কি হলো। হরর আর কমেডি মিক্স আছে। তো দেখা যাচ্ছে যে এই নাটকটা পুরোটাই দেখলাম, যেটা মনে হলো বোরিং ভাবটা আসেনি। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক হরর কমেডি মিক্সআপে কি একটা বোরিংনেস চলে আসে। তো এই ক্ষেত্রে কি বলবেন, এই নাটকটার এতটা মানে সুন্দরভাবে এক্সিকিউশন করাটা একটা আলাদা একটা ব্যাপার, এই বিষয়ে কি বলবেন? বোর হওয়ার কোনো কারণ নেই। তার কারণটা হচ্ছে এই ধরনের একটা সাবজেক্ট পেলে না, মানে সবাই ইমোশনালি রিয়েক্ট করার চেষ্টাই করে। হ্যাঁ, তো আমরা প্রথম থেকে একটা এক্সপেরিমেন্টে এটাকে ইমোশনাল করবো না, এটাই ভাবনা ছিল আমার। আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বলা হয় যে এই যে ইকোনমিক ক্রাইসিসের জন্য রিলেশনশিপগুলো মানে গুলিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে বাবা জীবিত না ঠিকমতো মানে পরীক্ষা না করেই চাকরি পাওয়াটা জরুরি হয়ে উঠছে। এটার জন্য কে দায়ী? যদি বলা যায় যে ছেলেটি দায়ী, তো আমি বলবো যে না, পরিস্থিতি দায়ী। এইটাকে যদি একটু সিরিয়াস নোটে করতাম, তাহলে এটা একটা মানুষের কাছে কতটা পৌঁছতো জানি না, কিন্তু একটা কমেডি নোটে পরিণত করতে গিয়ে মানুষ বিনোদনের মধ্যে দিয়ে তারপরে রাত্রিবেলা হঠাৎ করে ভাবে এরকম। আমি অনেক প্রতিটা পেয়েছি, বলে যে বা এত কঠিন কথা হাসতে হাসতে বলে দেওয়াটা বোধ হয় শক্ত কাজ। সেই শক্ত কাজটাই করতে চেয়েছি। কবিগুলো বলতেন না যে কঠিন কথা সহজ করে বলো, নানান রকম ব্যঞ্জনা না দিয়ে চটপট বলে দাও, সেই একটা প্রচেষ্টা করা। এটা কি প্রথমবার এক্সিকিউট করলেন রূপকথা? না, রূপকথা এটা আমাদের 3 নম্বর। কিন্তু এই শোটাতে অনেকেই প্রথমবার অভিনয় করবে, এটা হয়েছে। এখানে এই শোয়ে প্রথম অভিনয় করেছে জি। ও এটাতে মানে যে মদন তার ভাইয়ের চরিত্র সাধনের অভিনয় করলো। এইবার প্রথম অভিনয় করেছে আমাদের পৌলমী, ও মানে ওর স্ত্রীর চরিত্র অভিনয় করলো। প্রথমবার অভিনয় করেছে বিশ্বনাথ, মদনের সহকর্মী। হ্যাঁ, এছাড়া প্রথমবার অভিনয় করেছে আমাদের আয়ুষ, জামাই। প্রথমবার এই চরিত্র অভিনয় করেছে প্রীতম পুরোহিত। এরকম মানে আমরা এরকম ঘুরিয়ে আসছি। আমাদের তো ছোট্ট একটা দল, তো মানে আমাদের দলে একটা ভীষণ রকমের ভালো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে আমাদের কোনো নির্দিষ্টভাবে এই চরিত্রটা এই বরাবর পড়ে যাবে সেরকমটা নেই। সব কটা না, কেবল এটা নয়। আমরা যেহেতু মানে থিয়েটার এখনও পেশা নয় সেই অর্থে, এবং পেশা যেহেতু আমাদের প্রত্যেকেরই নানান রকম, সেই জন্য আমরা প্রত্যেকটা চরিত্রে প্রত্যেকে তুলে দিই এবং সুবিধা মতো ঘুরিয়ে সবাই। এই যে কম্বিনেশন দেখছেন পড়াশোনা নেওয়া ঠিক হবে। আপনাদের এই দলের জার্নিটা কবে থেকে শুরু হয়েছে? এটা বলতে গেলে একটা ছোট্ট ইতিহাস বলতে হয়। আসলে প্রত্যাশার জন্ম অনেক আগে। তারপরে মাঝখানে নানান কারণে প্রত্যাশা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আবার নতুন করে শুরু হয়েছে। আমরা 2 বছর হতে চলি, দ্বিতীয় বর্ষপূর্তি পালন করতে চলছি। সামনে 26 আর 27
আমাদের বয়জন লাইব্রেরিতে। আমি এই সুযোগে সবাইকে বলবো আপনারা আসুন 26-27 মে বয়জন লাইব্রেরি সন্ধ্যে 6টায়। আমি মদনদার কাছে আসছি, কি বলতে চাইবেন যে এত সুন্দরভাবে আপনি এক্সিকিউট করলেন? মদন রোলটা তো একটু ডিফিকাল্ট ছিল। অনেকটাই মানে এরকম একটা বয়সের চরিত্র আমার জন্য তো ভীষণ চ্যালেঞ্জিং ছিল। বলার কিছু নেই, দাদা সবটাই বলে দিল নাটকের বিষয়ে। আমার খুব ভালো লাগছে এরকম একটা চরিত্র অভিনয় করে, এরকম একটা গল্প যেখানে মানে জীবন তো খুবই ছোট এবং আমাদের এই জীবনের মধ্যে পারিপার্শ্বিক যে চরিত্রগুলো তারা কীরকম পাল্টে যায় বা আমাদের ধারণা অনুযায়ী কীভাবে পাল্টে যায় সেটা একটা মজার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি। 26-27 আছে, 26 তারিখে আছে আমাদের রূপকথা আবার একটা শো, আমাদের দলের জন্মদিনের দিন। আপনারা প্রত্যেকে আসুন, দেখুন, আপনারাই বলুন কেমন লাগছে। আমি একটা প্রশ্নে আসছি, সোশ্যাল মিডিয়া উঠছে ওটিটি আর থিয়েটারকে মার্জ করে দেওয়ার জন্য, মানে থিয়েটারকে ওটিটির মধ্যে প্লেস করে দেওয়ার জন্য, এটা নিয়ে কি বলবেন? জানি না এরকমটা হবে কিনা, মানে দুটো একেবারেই আলাদা প্ল্যাটফর্ম, জায়গা দুটো ভীষণ আলাদা, এই দুটো এক হবে কিনা আমার মানে এই বিষয়ে আমার সত্যি কোনো জ্ঞান নেই। আচ্ছা, বলে তো মানে মানুষের কাছে পৌঁছবে অনেক মাধ্যমই আলাদা, একেবারেই আলাদা। একটা মাধ্যমের মাধ্যমে হয় যে ওটিটির মাধ্যমে হয় কিছুটা আবদ্ধ টাইপের আমরা অভিনয় করতে পারি, থিয়েটারে মন খুলে কাজ করা। সব থেকে বড় তফাৎটা এটাই যে থিয়েটারে আপ টু মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই দেখা যায় এবং কোনো রিটেক হয় না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যামেরার মধ্যে আপনি রিটেক পাবেন এবং সেখানে আপনার হয়তো আনুষঙ্গিক কিছু অভিনয় যদি লেন্সের ওপর ডিপেন্ডেন্ট কিছু থাকে তো তার উপরে চরিত্রের ওপর ডিপেন্ডেন্ট থাকে, তো থিয়েটারে সেই জিনিসটা একদমই হয় না এবং সেটা পসিবলই না কোনো সময়। তো থিয়েটার আর ওটিটির সাথে এটা কখনোই যায় না। ওটিটি কেন মানে ক্যামেরার কোনো কাজের সাথেই যায় না, দুটো মাধ্যমই আলাদা এবং দুটোর অভিনয় মাধ্যমও আলাদা। তো এটা একটা সব থেকে বড় ফারাক, দুটো অভিনয় মাধ্যমে। তবে যদি কোনোদিন হয় এমনটা, তাহলে যেসব দর্শকরা থিয়েটার দেখে তারা জানি না কতটা মজা পাবে। এই প্রজন্মের দর্শকদের কিরকম সার পাচ্ছেন থিয়েটারে? আসছে মানে সময় অনুযায়ী তো সবই পাল্টে যায়। আশা করবো যে আবার নতুন জেনারেশন, নতুন প্রজন্ম যারা তারা আবার থিয়েটারের সাথে যুগ, আর থিয়েটার তো বরাবরই যুগ পাল্টে এসছে, সমাজ পাল্টে এসছে, আমরা সেই কাজেই আছি। রূপকথা নিয়ে দর্শকেদের কি বলবেন? আগামী যদি আপনারা রূপকথা নিয়ে আরও করেন তো ওই নিয়ে দর্শকেদের কি বলবেন? এটা একটাই বলবো যে যদি দেখতে চান তো জীবনকে নতুনভাবে দেখতে পারবেন। একটা অদ্ভুত জিনিস যেটা হয়তো আমরা সাধারণ মানুষ যেটা ভাবি, সময় যেটা ভাবি সেটা হয় না, বা যেটা দেখি সেটা হচ্ছে না, সত্যি নয়। যেটা দেখলে হয়তো কিছু মানুষ নিজেকে ভালো করে চিনতে পারবে। কারণ এখানে একটা ডায়লগ আছে যেখানে যে আমার বাবা বলছে তার মাকে মানে তার স্ত্রীকে বলছেন যে আমার চাকরির 2 বছর আছে, তারপর তো আমি রিটায়ারমেন্ট নিতাম, তারপর নয়। সেখান থেকে ওর ছেলে এত বছর ধরে চাকরিটা করবে, তার মধ্যে একটা মানে 2 বছর অপেক্ষা করতে পারবে না। মানে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে বলে না জীবন আর মৃত্যুর কথাটা হয়তো বড়, কিন্তু সময়টা অনেক কম। এটা একটা বড় ফারাক। আমি মনে করি দর্শক যদি আসে বুঝতে পারে এটা একটা অনেক বড় জিনিস। বাকি দর্শকরা বলুন কেমন লাগবে তাদের। যেখানে এদিন শেষ হয়, অপেক্ষা শুরু হয়ে গেল আবার সামনের দিনের জন্য, অর্থাৎ আগামী 26 এবং 27 মে টালা প্রত্যাশার প্রয়াসে হতে চলেছে টালা প্রত্যাশা থিয়েটার ফেস্টিভ্যাল। বয়েজ ওন লাইব্রেরিতে এই টালা প্রত্যাশা থিয়েটার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। পরপর 2 দিন মাথায় রাখবেন, 26 এবং 27 মে। অপেক্ষা শুরু হলো ঠিক এইখান থেকেই। আপনাদের সবার আমন্ত্রণ রইল। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ।